অন্ধকারের পর্দা সরিয়ে ধীরে ধীরে উষা উঠে আসছেন। তার সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়ে গেছে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি সৌমিত্র বসু এখন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আপনাদের আজকের দিনটার কথা শোনাব। আজকে বুধবার 19 মাঘ 1428, ইংরেজির 2 ফেব্রুয়ারি 2022, তিথি মুখ্য চন্দ্র মাঘ শুক্লপক্ষ প্রতিপদ, নক্ষত্র ধনিষ্ঠা। সূর্যোদয়ের সময় সকাল 6:19 হয়ে 30 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:21 হয়ে 16 সেকেন্ড। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবারিগণ। প্রাতঃকালে 6:45 গতে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় কিন্তু SG লিখতে ভুলবেন না। আর আমাদের ফেসবুকটি হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতা থেকে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলে। যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেক ওই সোম, বুধ আর শুক্রবার এই 3 দিন একজন, দুজন, 3 জন করে নতুন শ্রোতা যারা এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে কখনো আসেননি তারা আসতে শুরু করেছেন। খুব ভালো লাগে, আপনাদের সবাইকারই খুব ভালো লাগে। মানে আমার তো ভালো লাগেই, অন্য শ্রোতাও যারা আছেন দল ভারী হচ্ছে তাদেরও খুব ভালো লাগে। এইবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে বলবো পারিজাতের কথা। পারিজাত ফুল, সেই পারিজাতের কথা তো আমরা সবাই জানি, কিন্তু তার সম্পর্কে খুব বিস্তারিতভাবে হয়তো জানি না, সেই কথা শোনাবো আপনাদের। তারপর স্বামী বিবেকানন্দের একটি প্রবন্ধ, এই বক্তৃতাটা তিনি দিয়েছিলেন লন্ডনে, সেই প্রবন্ধ থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু ঘটনা টুকরো টুকরো সেইগুলো শোনাবো। তারপর বাইরে দূরে, আর তার মাঝখানে তো আপনাদের চিঠি আছেই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তাহলে এখন পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে গান। গানের পর গানের সুবাসের পথ ধরে পারিজাত ফুলের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু। পারিজাত ফুল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন আপনাদের বলবো পারিজাত ফুলের কথা। এই পারিজাত ফুল কিন্তু সমুদ্র থেকে উঠে এসেছিল। হ্যাঁ, যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন এই পারিজাত ফুল সমুদ্র থেকে উঠে এসেছিল। এই পারিজাত ফুল নিয়ে একটা গল্প বলি আপনাদের। একদিন কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে একা আসনে বসেছিলেন। রুক্মিণীর কথা বলেছি আপনাদের, কেমন করে কৃষ্ণের সঙ্গে তার বিয়ে হলো, সে খুব দারুণ নাটকীয় সমস্ত ঘটনা, সেই সমস্ত ঘটনা বলেছি। তো দুজনে বসে আছেন, এমন সময় সেখানে দেবর্ষি নারদ এসে উপস্থিত। তো নারদ কৃষ্ণকে বন্দনা টন্দনা ইত্যাদি ইত্যাদি করলেন, এবং বন্দনা করবার ফলে তো যাকে বন্দনা করছেন তাকে কিছু একটা দিতে হয়। নারদ কৃষ্ণকে একটি পারিজাত ফুল দিলেন। তো কৃষ্ণ ফুলটা নিলেন, নিয়ে সেই ফুলটা, মানে ফুল ব্যাপারটা মেয়েদের হাতেই বেশি শোভা পায়। আমি জানি না, এটা একটু পুরুষতন্ত্রের কথা বলা হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু ফুল ব্যাপারটা মেয়েদের হাতে মানায় বেশি, খোঁপায় আরো বেশি মানায়। কৃষ্ণ রুক্মিণীকে ফুলটা দিয়ে দিলেন। রুক্মিণী খোঁপায় গুঁজেছিলেন কিনা সে কথা আমি পুরাণ থেকে পাইনি, কিন্তু দিয়ে দিলেন। এই খবরটা যথারীতি চলে গেল সত্যভামার কাছে তার দাসীর মারফত। দাসী ঘটনাটা দেখেছে। সত্যভামা হচ্ছেন কৃষ্ণের আরেকজন স্ত্রী। এবার রুক্মিণীকে একটা ফুল দেওয়া হলো। আচ্ছা, রুক্মিণীকে ফুল দেওয়া হলো, সে বড় আদরের না, এইরকম মানে সতীন থাকলে যা যা কিছু হতে পারে সেই সমস্ত কিছু হলো।
সত্যভামা তো খুব রেগে টেগে গেছেন, খুব অভিমান করছেন, গোঁসা করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। তখন কৃষ্ণ সত্যভামার কাছে গিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না, আমি স্বর্গ থেকে এই পারিজাত গাছ তোমার জন্য এনে দেব। কেমন? পারিজাত গাছ কি সত্যি এনে দিতে পেরেছিলেন? সে তো স্বর্গে আছে। সে কথা নিয়ে বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন শুনছেন পারিজাতের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু। তাহলে মুশকিলটা ভাবুন, কৃষ্ণ রুক্মিণীকে পারিজাত ফুল দিয়েছেন, তাই শুনে সত্যভামা খুব রেগে গেছেন। এবার সত্যভামাকে কৃষ্ণ বলেছেন তুমি চিন্তা করো না, কান্নাকাটি করো না, আমি স্বর্গ থেকে তোমাকে পারিজাত গাছ এনে দেব। কি করে আনবেন? তো কৃষ্ণ ইন্দ্রলোকে গমন করলেন, সঙ্গে সত্যভামাকে যাচ্ছেন। সত্যভামা কৃষ্ণের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, পারিজাত ফুল নিয়ে আসবেন তো দুজনে। তো সেখানে তো পারিজাত বৃক্ষ রয়েছে। তো সত্যভামা দেখে বলল ওই তো পারিজাত ফুল, ওটা তুমি দ্বারকায় নিয়ে এসো, চলো। তো তিনি অনেক করে বলতে কৃষ্ণ তখন গাছটাকে তুলেছেন, তুলে গরুড়ের ওপর স্থাপন করে দ্বারকায় নিয়ে আসছেন। এমন সময় ইন্দ্র সে খবর পেয়ে গেছেন যে কৃষ্ণ পারিজাত গাছটা চুরি করে নিয়ে যাচ্ছেন। ইন্দ্রের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ শুরু হয়ে গেল, সে প্রবল যুদ্ধ। সেই যুদ্ধের শেষ পর্যন্ত ইন্দ্র পরাজয় স্বীকার করলেন। তারপরে কৃষ্ণ দ্বারকায় এনে এই বৃক্ষ রোপণ করলেন। কিন্তু কৃষ্ণ মারা যাওয়ার পর এই গাছ আবার ইন্দ্রের কাছে চলে গেল। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, শুনলেন পারিজাত ফুলের কথা। এবারে একটু গান শুনবো আমরা। গানের পর স্বামী বিবেকানন্দের লেখা থেকে পড়ে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শোনাবো আপনাদের বক্তৃতার বিষয় মানুষের যথার্থ স্বরূপ। মানুষের যথার্থ স্বরূপ শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। মানুষ এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতে এতটা আসক্ত যে সহজে সে উহা ছাড়িতে চাহে না। কিন্তু এই বাহ্য জগৎকে যতদূর সত্য ও সার বলিয়া বোধ হোক না কেন, প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক জাতির জীবনেই এমন একটি সময় আসে যখন অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করিতে হয় জগৎ কি সত্য? যে ব্যক্তি তাহার পঞ্চেন্দ্রিয়ের সাক্ষ্যে অবিশ্বাস করিবার বিন্দুমাত্র সময় পায় না, যাহার জীবনের প্রতি মুহূর্তেই কোন না কোন রূপ বিষয় ভোগে নিযুক্ত, মৃত্যু তাহারও নিকট আসিয়া উপস্থিত হয় এবং তাহাকেও বাধ্য হইয়া জিজ্ঞাসা করিতে হয় জগৎ কি সত্য? এই প্রশ্নেই ধর্মের আরম্ভ এবং উহার উত্তরেই ধর্মের পরিসমাপ্তি। এমনকি প্রণালীবদ্ধ ইতিহাসেরও পূর্বে সুদূর অতীতকালে সভ্যতার অস্ফুট উষাকালেও সেই রহস্যময় পৌরাণিক যুগেও আমরা দেখিতে পাই এই একই প্রশ্ন জিজ্ঞাসিত হইতেছে, জগৎ কি সত্য? কবিত্বময় কঠোপনিষদের প্রারম্ভে আমরা এই প্রশ্ন দেখিতে পাই। কেহ বলেন মানুষ মরিয়া গেলে তাহার আর অস্তিত্ব থাকে না, আবার কেহ বলেন না, তখন তাহার অস্তিত্ব থাকে। ইহার মধ্যে কোনটি সত্য? এ প্রশ্নের অনেক প্রকার উত্তর প্রদত্ত হইয়াছে। যাবতীয় দর্শন ও ধর্ম প্রকৃতপক্ষে এই প্রশ্নেরই বিভিন্ন প্রকার উত্তরে পরিপূর্ণ। এর পরে কি? প্রকৃত সত্য কি? অনেকে আবার এই প্রশ্নকে প্রাণের এই অশান্ত জিজ্ঞাসাকে থামাইয়া দিতে, দাবাইয়া দিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু যতদিন জগতে মৃত্যু বলিয়া কিছু থাকিবে, ততদিন এই দাবাইয়া দিবার চেষ্টা সর্বদা বিফল হইবে। আমরা মুখে খুব সহজে বলিতে পারি, জগতের অতীত সত্তার অন্বেষণ করিব না, বর্তমান মুহূর্তেই আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আবদ্ধ রাখিব, ইন্দ্রিয়াতীত বস্তুর চিন্তা করিব না বলিয়া খুব চেষ্টা করিতে পারি।
আর ইন্দ্রিয়গ্রাহ্য বাহিরের সবকিছু আমাদিগকে সংকীর্ণ সীমায় আবদ্ধ রাখিতে পারে। সমুদয় জগৎ মিলিয়া বর্তমানের ক্ষুদ্র সীমার বাহিরে দৃষ্টি প্রসারণে বাধা দিতে পারে। কিন্তু যতদিন জগতে মৃত্যু থাকিবে ততদিন এই প্রশ্নে বারংবার জিজ্ঞাসিত হইবে। আমরা এই সকল বস্তুকে সত্যের সত্য, সারের সার বলিয়া ওইগুলির প্রতি আসক্ত। মৃত্যুই কি ইহাদের চরম পরিণাম? জগৎ তো এক মুহূর্তেই ধ্বংস হইয়া কোথায় চলিয়া যায়। গগনস্পর্শী অত্যুচ্চ পর্বত নিম্নে অতল গহ্বর যেন মুখব্যাদান করিয়া গ্রাস করিতে আসিতেছে। এই পাহাড়ের ধারে দাঁড়াইয়া যত কঠিন অন্তঃকরণই হোক নিশ্চয় শিহরিয়া উঠিবে আর জিজ্ঞাসা করিবে, এসব কি সত্য? কোন মহাপ্রাণ ব্যক্তি সারা জীবন ধরিয়া সমস্ত শক্তি দিয়া একটু একটু করিয়া যে আশার সৌধ নির্মাণ করিলেন, এক মুহূর্তে তাহা উড়িয়া গেল। এগুলি কি সত্য? এই প্রশ্নের উত্তর দিতেই হইবে। কালক্রমে এই প্রশ্নের শক্তি হ্রাস পাইবে না, বরং কালস্রোতে যতই উহার শক্তি বৃদ্ধি পাইবে ততই উহা হৃদয়ের উপর গভীর বেগে আঘাত করিবে। এই পর্যন্তই থাক মানুষের যথার্থ স্বরূপ এই প্রবন্ধের সূচনা অংশটা। পরে পড়া যাবে, কিন্তু বুঝতেই পাচ্ছেন আপনারা, স্বামী বিবেকানন্দ মানুষের একটা খুব প্রাথমিক প্রশ্ন নিয়ে কথা বলতে বসেছেন। সেই কথা আমরা উচ্চারণ করলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার তাহলে ঠাকুর রামকৃষ্ণের কথা। ফিরে আসছি গানের পর। ঠাকুর একটা কথা বলতেন, সবসময় বাজিয়ে নিবি। ঠাকুর কিন্তু খুব সংসারী মানুষ ছিলেন। মানে আমি আপনাদের বলি, সেই গল্পটা আজকে বলবার জন্য বসিনি, কিন্তু কথাটা যখন উঠেই পড়লো তখন বলি যে মা শারদাকে একেবারে ধরে 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 সংসারের সমস্ত কাজকর্ম শিখিয়েছিলেন, অথচ নিজে সংসারের বাইরে চলে গেলেন। অদ্ভুত না? যাই হোক, এই যে বাজিয়ে নেওয়ার কথাটা বলছিলাম, সেই বাজিয়ে নেওয়ার একটা গল্প আপনাদের শোনাই আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। না, বাজিয়ে নেবার একটা বিখ্যাত গল্প আছে, স্বামী বিবেকানন্দের গল্প, বা তখন নরেন্দ্রনাথ। আমি সেই গল্পের মধ্যে যাব না, আমি আর একটা অন্য গল্প বলি আপনাদের। দক্ষিণেশ্বরের জমিদার নবীন রায়চৌধুরীর ছেলে, তার নাম হচ্ছে যোগিন। আপনারা বুঝতেই পারছেন, পরে তিনি যোগিন মহারাজ হবেন। যোগিন বিয়ে করেছে, তবু রোজ রাত্রিরে বাড়ি যায় না, প্রায় ঠাকুরের কাছটিতে পড়ে থাকে। যখন অন্য সমস্ত ভক্তরা কেউ নেই, তখন ফাঁকতালে ঠাকুরের কোনো কাজে লেগে যেতে পারে কিনা তারই আশায় জেগে থাকে। তো সেদিন সন্ধ্যেবেলা হতে না হতেই সব ভক্তরা বিদায় নিয়েছে, যোগিন একা বসে আছে। তো ঠাকুর তাকে দেখেছেন, দেখে বলছেন, কিরে বাড়ি যাবি না? কেউ নেই আজকে আপনার কাছে, ভাবছি আমি তবে থেকে যাই রাত্রির বেলা। ঠাকুর বললেন, ও আচ্ছা, বেশ 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 বেশ, তো যখন ইচ্ছে করেছে তখন থাক থাক বলে তো রাত্রি 10টা পর্যন্ত অনেকক্ষণ ধরে নানান রকম নিয়ে কথাবার্তা হলো। নানান রকম মানে সবটাই ঈশ্বর প্রসঙ্গ। রামকৃষ্ণ পরমহংসদেব তো ঈশ্বর প্রসঙ্গ ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতেই পারতেন না। তো রাত 10টায় তো জলযোগ করলেন ঠাকুর, যোগিনও খেয়ে নিল কালীঘরে। ঠাকুর তার বড় যে খাটটা, সেই খাটটাতে শুয়ে পড়লেন। সেই ঘরেই মেঝেতে বিছানা করে যোগিন শুয়ে আছে। অনেক রাত হয়েছে, তো ঠাকুরের একবার বাইরে যাওয়ার দরকার হলো। বাইরে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাওয়াটাই নিয়ম, বিশেষ করে এরকম অত রাত্রির বেলা। কিন্তু যোগিনের দিকে তাকিয়ে দেখলেন যে অঘোরে ঘুমোচ্ছে ছেলেটা। কেমন মায়া হলো, ডেকে আর ঘুম ভাঙালেন না, নিজেই দৌড় খুলে বেরিয়ে গেলেন, একা একা চলে গেলেন ঝাউতলা। তারপরে কি হলো বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনুন।
তাহলে ঠাকুর তো বাইরে বেরিয়েছেন। এর মধ্যে যোগিনের ঘুম ভেঙে গেছে। এ কি, ঘরের দরজা খোলা কেন? ঠাকুর কোথায়? বিছানা তো শূন্য। এত রাত্রে কোথায় গেলেন তিনি একা একা? না, গাড়ু গামছা তো সব ঠিক ঠিক জায়গাতেই আছে। আর যদি তাই হবে তবে তাকে জাগিয়ে দিয়ে নিয়ে গেলেন না কেন সঙ্গে করে? তবে বোধহয় চাঁদের আলো একটু বেড়াচ্ছেন, গঙ্গায় ঝিরঝিরে হাওয়া দিচ্ছে। যোগিন বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে সেদিক দেখে ওদিক দেখে, না, সমস্ত একেবারে জ্যোৎস্নার আলোয় তকতক করছে, কোথাও কেউ নেই, কোন সারা শব্দ নেই। কি হঠাৎ বুকের মধ্যে ধাক্কা খেল যোগিন। ঠাকুর লুকিয়ে তার স্ত্রীর কাছে নহবতখানায় যাননি তো? ভয় করতে লাগলো যোগিনের। তার মানে দিনের বেলা তিনি যা বলেন রাতের বেলা তিনি তা পালন করেন না। তার মানে তিনি যে কোনো সংসারী গৃহী মানুষের মতো রাত্রিবেলা স্ত্রীর কাছে যান, ডুবে ডুবে জল খান। না, এর একটা হেস্তনেস্ত দেখে যেতে হবে। যোগিন একেবারে ওত পেতে বসে রইল। ঠাকুর নবতখানার মা শারদার ঘর থেকে বেরোলেই তাকে ধরবে। কি হলো তারপর? বলবার জন্যে আপনাদের সৌমিত্র বসু অপেক্ষা করছে, আর অপেক্ষা করতে করতে গান শুনছে, আর আপনাদের গান শোনাচ্ছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যোগিন তো একেবারে উৎপেতে বসে আছে নবতখানার কাছাকাছি, নিষ্পলক চোখে দরজার দিকে তাকিয়ে আছে। না, এমনি সেই অর্থে দেখতে গেলে ব্যাপারটা হয়তো অন্যায়, কিন্তু আমি আমার সমস্ত কিছু, আমার সমস্ত ভালোবাসা, সমস্ত শ্রদ্ধা, সমস্ত ভক্তি তোমার পায়ে সমর্পণ করেছি। তুমি আমাকে বঞ্চনা করছো কিনা সেটা জানবার জন্য যদি ছোটখাটো অন্যায় করতে হয় তাহলে করব। দরজা খুলে ঠাকুর যদি বেরিয়ে আসেন তক্ষুনি দক্ষিণেশ্বর ছেড়ে চলে যাবে, কখনো ভুলেও আসবে না এই তল্লাটে। এইসব প্রতিজ্ঞা করছে যোগিন। সমস্ত আকাশ বাতাস যেন নিঃশ্বাস বন্ধ করে আছে, একটা গাছের পাতা নড়ছে না। দূর থেকে চটি জুতোর আওয়াজ শোনা গেল। কে যেন আসছে পঞ্চবটির ওদিক থেকে। হ্যাঁ, এ তো সেই পরিচিত পদশব্দ। হ্যাঁ, ঠাকুরই তো আসছেন। কে কাকে ধরে ফেলে। যোগিনের ইচ্ছে হলো মাটির সঙ্গে মিশে যাই, যে মাটিতে তিনি পা রেখেছেন সেই মাটিতে। ঠাকুর এলেন, এসে বললেন, কি রে এখানে দাঁড়িয়ে আছিস যে? যোগিন মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ও বেশ বেশ বেশ, এই তো চাই। ওরে, সাধুকে সহজে বিশ্বাস করবি নি, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। চল, ঠিক করেছিস, একদম ঠিক করেছিস। এখন ঘরে। ঠাকুরের পিছু পিছু ঘরে ঢুকলো যোগিন। সারা রাত ঘুম এলো না বেচারির। মনে মনে বারবার ক্ষমা চাইতে লাগলো ঠাকুরের কাছে। তাকে সে ভুল বুঝেছিল। শেষ হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠি। আমি আপনাদের সৌমিত্র বসু পড়ব সেই চিঠি গানের পর। চিঠি পড়ব, একটি চিঠি, আজকের চিঠি। দেখা যাক কোন চিঠির ভাগ্যে আজকে প্রকাশিত হওয়া আছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্রবাবু, আজ 23শে জানুয়ারি সকাল চিঠি ও দেশভক্তি গান দিয়ে অপূর্ব সাজানো হয়েছে। শেষ গান কদম কদম বাড়ায় যা, গান ছোটবেলায় পৌঁছে দিল। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার জানবেন। লিখেছেন স্মৃতি পাকড়াশি, নৈহাটি থেকে। একটি কবিতা পাঠিয়েছেন রাজরূপা রায়।
কলকাতা থেকে। শোনাই সেই কবিতাটি। প্রজাতন্ত্র ও নেতাজি। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নেতাজির জন্মতিথির সকালে নেতাজি স্বামীজি বসিয়া বিজনে ভাবিতেছে মনে মনে, কি হবে এত লিখিয়া পড়িয়া, নিয়ম নীতির বাঁধন করিয়া এ মনিহার চাইনি তো কখনো, স্বাধীনতা কি পাইয়াছি এখনো, যেথায় আজিও কত শত কন্যা ভ্রূণ দেখিতে পায় না প্রভাত কিরণ, যেথায় আজিও ছায়া মায়া রিয়া ধর্ষণে করে মৃত্যুবরণ, যেথায় আজিও অরুণ বরুণ ফুটপাথে থাকে মলিন করুণ, যেথায় আজিও ধর্মের দোহে বিদ্বেষের শোণিত ধারা বহে, বসিয়া নির্জনে নিভৃত বিজনে আজ হাহাকার করে তারা মনে। স্বাধীনতা যারা আনিল ছিনিয়া আপন পরাণ দিল যে বিলিয়া, এই স্বাধীনতা চায়নি তো তাহারা, স্বাধীনতা আজ উচ্ছৃঙ্খলতায় 2 টাকার ফ্ল্যাগে উড়িয়া বেড়ায়, বাঁধিবে তাহারে কোন শৃঙ্খলায়। স্বাধীনতা তবে আসিবে কবে, রাত 12টায় নারী নির্ভয়ে রাস্তায় যবে চলিতে পারিবে, শিশুরা যেদিন বিনা ব্যাধিতে সাবলীল ভাবে তরুণ হইবে, ধর্মে যেদিন হিন্দু মুসলমান শিখ ঈসাই এক রুধি বলে গণ্য হইবে, ছাড়িয়া নেতার পকেট ভরণ করিবে যেদিন বিপদ তারণ, নারী পুরুষ ভেদাভেদ যাইবে, মানুষ বলিয়া মান্যতা পাইবে। রাজরূপা রায় এই কবিতাটি পাঠিয়েছেন। এই কবিতার মধ্যে হয়তো অনেক মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং কষ্ট এবং অপমান মিশে আছে। ধন্যবাদ আপনাকে এই কবিতাটি পাঠাবার জন্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে বাইরে দূরে আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। আপনাদের সৌমিত্র বসু শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। মানালির কাছে অর্জুন গুহা, যারা কুলু মানালি বেড়াতে যাবেন তারা একবার চট করে ঘুরে দেখে আসতে পারেন। মানালি থেকে বেশি দূরে তো নয়, মাত্র 5 কিলোমিটার। গুহা বলছি বটে, কিন্তু ঠিক গুহা বলে মনেই হবে না। আমাদের কল্পনা, বা ঠিক করে বলতে গেলে আমার কল্পনায় ছিল গুহা মানে পাহাড়ের দেওয়ালের গায়ে একটা বেশ বড় গর্ত, যেখান দিয়ে খুব অনায়াসে ভেতরে ঢুকে যাওয়া যায়, নিরিবিলিতে সাধন ভজন করা যায়। সাধু মহারাজারা তো তাই করে থাকেন। কিন্তু এই যে অর্জুন গুহা, একে বলা যেতে পারে পাহাড়ের গায়ে পাথরের একটা ফাটল। হ্যাঁ, সেই ফাটল দিয়ে ভেতরে ঢোকাই তো খুব মুশকিল। আমি বলতে পারি বয়স্ক যারা শারীরিক দিক থেকে খুব সক্ষম নন, কিংবা এবারে ছোটরা, তাদের পক্ষে এর মধ্যে ঢোকাটা খুব সুবিধের হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শুনছেন অর্জুন গুহার কথা। ফিরে আসবো গানের পর। ভাবছেন যে এই অর্জুন গুহার মধ্যে ঢুকে পড়া এটা খুব কঠিন ব্যাপার। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন এই অর্জুন গুহার কথা। তবে বেপরোয়া মানুষ কি আর নেই? আছেন তো, আপনিও তাদের মধ্যে একজন। হাতা গুটিয়ে পাথরের ফাঁক গলে নেমে পড়লেন গুহার ভেতরে নিচে। কোনো মতে মাথা নিচু করে বসে আছেন। উঠে দাঁড়ানো তো অনেক দূরের কথা, খাড়া হয়ে বসবার পর্যন্ত উপায় নেই। কিন্তু এরই মধ্যে লক্ষ্য করুন, গুহার দেওয়ালে হয়তো কেউ সেঁটে দিয়েছেন ঠাকুর দেবতার ছবি, ক্যালেন্ডার, মানে দেবতাদের ছবিওয়ালা ক্যালেন্ডার। ভেতরে একটু এগিয়ে গেলে ঘুটঘুটে অন্ধকার। বাইরের আলো এত দূর এসে পৌঁছচ্ছে না। অন্ধকার মানে আপনার হাত পা চোখ মুখ যে আদৌ আছে তা ছুঁয়ে ছুঁয়ে দেখে বুঝতে হবে। সেইভাবে তো কোথাও এগোনো যাবে না। কাজেই মোবাইল টর্চ গলায় ঝুলিয়ে নিন। গলায়, কারণ এক হাতে টর্চ নিয়ে আপনি এগোতে পারবেন না। এগোতে গেলে আপনাকে 2 হাত 2 পা সবটাই ব্যবহার করতে হবে। ফলে গলায় মোবাইলের টর্চ কানেকশন করে ঝুলিয়ে দেওয়াটাই ভালো। ভাবতে কিরম লাগছে?
রোমাঞ্চ হচ্ছে না? তা কথাটা সত্যি। কখনো হামাগুড়ি, কখনো গিরগিটির মতো বুকে হেঁটে, কখনো হাত দিয়ে চার দিয়ে পাথরের উপরে উঠে নানান ভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। আর এসব ক্ষেত্রে কি করা হয় বলুন তো? ভীষণ একা লাগে, মনে হয় আশপাশে কেউ তো নেই, দম বন্ধ হয়ে হাসতে চায়। মনে হয় মাথার উপরে একটা পাথর যদি কোনো মতে ভেঙে পড়ে তাহলে তা দেখতে হবে না। আসলে খুব সামান্য সময়, কিন্তু আপনার মনে হবে সে কতক্ষণ ধরে আপনি ওই গর্ত গুহার মধ্যে দিয়ে চলেছেন। তারপর একটা সময় দেখতে পাবেন পাথরের ফাটলের মধ্যে দিয়ে আলো দেখা যাচ্ছে। হামাগুড়ি দিয়ে দিয়ে সেখান থেকে বেরোলেন। আলো, হাওয়া, আকাশ। অর্জুন এখানে তপস্যা করতেন। হয়তো বানানো গল্প, কিংবদন্তি, কিন্তু বুঝতে পারা যায় কতখানি কষ্ট সহ্য করেও সাধনা বলুন, তপস্যা বলুন করতেন আগেকার দিনের মানুষজন। এই যে অর্জুন গুহার কথা বললাম, তার একটা কারণ আছে। সে কারণের কথা হলো এই ধর্মই আমাদের শেখাচ্ছে। যদি বলি তপস্যার, সাধনার উদ্দেশ্য কি? আনন্দ লাভ? না, আমাদের প্রতিদিনের জীবনে ছোটখাটো আনন্দ নয়, ব্রহ্মস্বাদ লাভ করা। তার জন্য কৃচ্ছ্রতা সাধন করা দরকার। আর যে কোনো অন্ধকার গুহার শেষে আলো আছেই, সেই আলোতে বিশ্বাস রেখে শুধু এগিয়ে যেতে হবে। এই দেখুন, বলতে বলতে মনে পড়লো, আরে বিলাসপুরের কাছে তো ব্যাস গুহা নামে একটা গুহা আছে, সেটা একবার দেখে এলে তো হতো। দেখা যাক। শেষ করছি আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যোগ দেবার, চিঠিপত্রের মাধ্যমে যোগ দেবার উপায় হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার।